আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটে, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ। তোমরা অনেকে আমাকে ইনবক্স করেছিলে এবং সামনে এইচএসসি পরীক্ষা এবং কৃষি গুচ্ছ পরীক্ষা, এবং তোমরা বলতেছিলে যে এমসিকিউ অনেক সমস্যা, তোমরা ভালো কোনো স্কোর করতে পারছো না। তো আজকে আমরা কিছু এমসিকিউ, খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করাবো, যেগুলো সলভ করার মাধ্যমে তোমরা এইচএসসি এবং অ্যাডমিশন উভয় পরীক্ষায় ভালো স্কোর করতে পারবে। তো আজকে আমরা যে এমসিকিউগুলো নিয়েছি এগুলো এইচএসসি এবং অ্যাডমিশন উভয়ের জন্যই খুব বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং চলো আমরা শুরু করি। আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়ন যে চ্যাপ্টারটা আছে এটার উপর এমসিকিউগুলো সলভ করব। এখানে প্রথমে যে এমসিকিউটা দেওয়া আছে, এখানে বলা হচ্ছে যে একই তাপমাত্রায় আরএমএস বেগের সঠিক ক্রম কোনটি। এই কোশ্চেনটা এসেছিল এগ্রিকালচার 22-23 সেশনে। তো এখানে আমরা আরএমএস বেগের যে সূত্রটা জানি, ওই সূত্রের মাধ্যমে এমসিকিউটা খুব ইজিলি সলভ করতে পারি। আরএমএস বেগের যে সূত্র ছিল ওইটা আমরা কিভাবে ইউজ করতাম, আমরা জানি আরএমএস বেগ সি অফ আরএমএস ইজ ইকুয়াল টু √3RT ডিভাইডেড বাই এম। এখান থেকে আমরা খুব ইজিলি বলতে পারি, অর্থাৎ সি আরএমএস বেগ আণবিক ভরের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আণবিক ভর যত বাড়বে সি আরএমএস বেগ তত কম হবে। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে কোনটার আণবিক ভর সবচেয়ে কম, তাহলে যেটার আণবিক ভর সবচেয়ে কম হবে ওইটার আরএমএস বেগ হবে সবচেয়ে বেশি। তাহলে এখানে যদি আমরা দেখি কার্বন ডাইঅক্সাইড, এটা যদি আমরা হিসাব করি, এর আসবে 44, নাইট্রোজেন আমরা জানি 14 ইন্টু 2, তার মানে এর আসবে 28, এবং হাইড্রোজেনের আসবে 1:2 মানে হচ্ছে 2। তাহলে আমরা যদি এইভাবে যাই তাহলে এর সবচেয়ে বেশি, তাহলে এখানে দেখাচ্ছে আরএমএস এর সবচেয়ে বেশি, বাট এর আণবিক ভর সবচেয়ে বেশি, তাহলে এটা হবে না ক্রস। আমরা যদি দ্বিতীয় অপশনে যাই তাহলে এখানে আমরা দেখব নাইট্রোজেন 28, 28, কার্বন ডাইঅক্সাইড 44 এবং হাইড্রোজেন দেওয়া আছে 2, তাহলে এখানে এই ক্রমটাও হবে না। আমরা যদি 3 নম্বর অপশনে যাই তাহলে আমরা দেখব এখানে হাইড্রোজেনের 2, নাইট্রোজেনের 14 দুগুণ 28 এবং কার্বন ডাইঅক্সাইডের 44। তাহলে এখানে দেখা যাচ্ছে যে হাইড্রোজেনের আণবিক ভর সবচেয়ে কম, এরপর নাইট্রোজেনের একটু বেশি এবং কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর সবচেয়ে বেশি। তাহলে হাইড্রোজেনের যেহেতু আণবিক ভর সবচেয়ে কম, তাহলে এর আরএমএস বেগ সবচেয়ে বেশি হবে, তাহলে এটাই আমাদের সঠিক আনসার। তাহলে এভাবে আমরা সব কোশ্চেনই আমরা খুব ইজিলি সলভ করতে পারবো। এরপর যদি আরএমএস বেগ থেকে আরও আমাদের অন্য কোনো কোশ্চেন আসে আরএমএস রিলেটেড, ওগুলো আমরা একটু মনে রাখবো। যেমন এখানে আমাদের একটা বিষয় ছিল যে সম্ভাব্যতম বেগ, সম্ভাব্যতম বেগের তাহলে সূত্রটা কী ছিল ওটা একটু মনে রাখবো। সম্ভাব্যতম বেগ, সম্ভাব্যতম বেগের সূত্রটা ছিল এমন যে √2RT ডিভাইডেড বাই এম। তাহলে এটা যদি আসে আমাদের এমসিকিউ এ, তাহলে এই রিলেটেড যেহেতু তার জন্য দেখা দিচ্ছে, তাহলে এটা আমরা যদি আসে তাহলে পরীক্ষায় পারবো। আরেকটা ছিল যে গড় বেগ, গড় বেগ, গড় বেগটা কী ছিল, গড় বেগটা ছিল যে √8RT ডিভাইডেড বাই πm। তাহলে এই আরএমএস বেগ আসুক বা সম্ভাব্যতম বেগ আসুক বা গড় বেগ আসুক, যাই আসুক না কেন এই টপিক থেকে আমরা খুব ইজিলি এটা সলভ করতে পারবো। এরপর আমরা চলো দেখি নেক্সট কোশ্চেন আমাদের কি আছে। পরবর্তী যে কোশ্চেনটা আছে এখানে কি বলা আছে যে পানীয় জলে WHO অনুমোদিত পিএইচ কত। তাহলে এই রিলেটেড পরিবেশ রসায়ন থেকে একটা কোশ্চেন আমাদের আসে। তো এটা আমরা কিভাবে একটু মনে রাখবো যে আমরা জানি যে পিএইচের মান কত, WHO অনুমোদিত আমরা জানি 6.5 থেকে 8.5। এই রিলেটেড আরও কিছু কোশ্চেন আছে, যেমন পরীক্ষা অনেক সময় আসে যে COD এর মান কত, COD এটা আসে, এরপর BOD এটা আসে, এরপর DO, এগুলো হচ্ছে আমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসতে দেখা যায়। তাহলে এই রিলেটেড আমরা এগুলো পড়ে রাখবো। যেমন WHO অনুমোদিত BODর মান কত, আমরা জানি 6 ppm, CODর মান কত 10 ppm এবং DOর মান 5 থেকে 6
ppm। তাহলে এইগুলো আমাদের একটু মনে রাখতে হবে এই রিলেটেড। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট যে কোশ্চেনটা এখানে বলা হচ্ছে যে কোন জোড়ায় ব্যাপন হার সমান। আমরা জানি ব্যাপন হারের যে সূত্রটা জানি সেটা এমন ছিল যে ব্যাপন হার আর ইজ প্রপোর্শনাল টু 1/√m। তাহলে আমরা কি বলতে পারবো, ব্যাপন হার এবং আণবিক ভর পরস্পরের ব্যস্তানুপাতিক, অর্থাৎ যার আণবিক ভর সবচেয়ে বেশি হবে তার ব্যাপন হার কম, যার আণবিক ভর সবচেয়ে কম হবে তার ব্যাপন হার হবে সর্বোচ্চ। তাহলে এখান থেকে আমাদের দেখতে হবে, যেহেতু বলছে যে কোন জোড়ায় ব্যাপন হার সমান, তাহলে আমরা দেখব যে কোন জোড়ায় আণবিক ভর পরস্পর সমান। তাহলে এখানে যদি আমরা দেখি এর আণবিক ভর কার্বনের 12, অক্সিজেনের 16 × 2 তার মানে 32, তাহলে টোটাল যোগ করলে আসবে 44। আর এখানে নাইট্রোজেনের 14 এবং অক্সিজেনের 16 × 2 মানে হচ্ছে 32, তাহলে এটা করলে সমান আসে না। আমরা যদি দ্বিতীয় অপশনে যাই তাহলে এটা হবে না। দ্বিতীয় অপশনে যদি যাই কার্বন ডাইঅক্সাইড 44 আর এখানে N2O, এটা যদি হিসাব করি তাহলে নাইট্রোজেন 14 × 2 মানে 28 এবং অক্সিজেন হচ্ছে 16, তাহলে যদি যোগ করি তাহলে 30 আর হচ্ছে 38, 40, 44, তার মানে এটাও আসতেছে আমাদের 44। তাহলে এটার আণবিক ভরও যেহেতু 44 এবং এটার কার্বন ডাইঅক্সাইডও 44, তার মানে দুইটার আণবিক ভর পরস্পর সমান, তাহলে এটা হচ্ছে আমাদের এই যৌগ দুইটার ব্যাপন হার তাহলে পরস্পর সমান, তাহলে এটাই আমাদের সঠিক উত্তর। এভাবে আমরা আণবিক ভর এবং ব্যাপন হারের সম্পর্ক স্থাপন করে আনসারগুলো খুব সহজেই সলভ করতে পারবো। চলো পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে বলা হচ্ছে যে কোনটি লুইস অ্যাসিড। কোনটি লুইস অ্যাসিড এবং কোনটি লুইস ক্ষার, এটা আমরা লুইস তত্ত্ব অনুসারে ব্যাখ্যা করব। তো লুইস তত্ত্বতে কি বলা ছিল, যারা তোমরা একটু, আমি যেগুলো বলবো যেগুলো লিখবো না এগুলো তোমরা একটু খাতা নোট ডাউন করতে পারো। লুইস তত্ত্বে উনি কি বলেছিল, লুইস অ্যাসিড কারা, যারা একজোড়া ইলেকট্রন গ্রহণ করতে সক্ষম তারা হচ্ছে লুইস অ্যাসিড। লুইস ক্ষার কারা, যারা একজোড়া ইলেকট্রন ত্যাগ করতে সক্ষম তারা হচ্ছে লুইস ক্ষার। তাহলে আমাদের এখানে যে যৌগগুলো দেওয়া আছে এগুলোর ভিতরে দেখতে হবে কোন যৌগটি একজোড়া ইলেকট্রন গ্রহণ করতে সক্ষম। তাহলে আমরা যদি হিসাব করি তাহলে এখানে দেখো এর যে যৌগটা আছে এটা হবে না। আমরা যদি 3 নাম্বারটা একটু ব্যাখ্যা দেখি, 3 নাম্বারটা এখানে দেখো কেন্দ্রীয় পরমাণু আছে অ্যালুমিনিয়াম এবং এর সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন আছে 3টি। তাহলে আমরা যদি সর্ববহিস্থ স্তরে এটা কল্পনা করি তাহলে এর সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন আছে 3টি এবং এই 3টি ইলেকট্রনের সাথে 3টি ক্লোরিন পরমাণু যুক্ত। তাহলে আমরা যদি এখানে দেখি যে এখানে একটা ক্লোরিন পরমাণু, এখানে একটা ক্লোরিন পরমাণু এবং এখানে একটা ক্লোরিন পরমাণু যুক্ত আছে, তাহলে 3টা যে সিঙ্গেল ইলেকট্রন ছিল এই 3টার সাথে 3টা ক্লোরিন পরমাণু যুক্ত। তার মানে এই যে AlCl3 এর সর্ববহিস্থ শক্তি স্তরে টোটাল ইলেকট্রন আছে কয়টি, 2, 4, 6, টোটাল ইলেকট্রন আছে 6টি। তাহলে এর অষ্টকপূর্ণ হতে আরও 2টি ইলেকট্রনের প্রয়োজন হয়, তার মানে এই যে যৌগটা AlCl3 এইটা আরও 2টি ইলেকট্রন গ্রহণ করতে সক্ষম। এই জন্য এই প্রশ্নের উত্তর হবে AlCl3, অর্থাৎ এটি একটি লুইস অ্যাসিড। এটার সাথে আমরা আরও কিছু যৌগ মনে রাখবো যেগুলো লুইস অ্যাসিড, যেমন BF3, BCl3, FeCl3, এগুলো সবগুলো লুইস অ্যাসিড। এছাড়াও যদি কোনো ক্যাটায়ন যুক্ত থাকে যেমন জিঙ্ক 2+, কপার 2+ অথবা কপার প্লাস, এইরকম যে যৌগগুলো আছে সবগুলোই লুইস অ্যাসিড, কারণ এগুলো ইলেকট্রন গ্রহণ করতে সক্ষম। তাহলে এভাবে আমরা লুইস অ্যাসিড এবং লুইস ক্ষার তত্ত্বটা ব্যাখ্যার মাধ্যমে আমরা এভাবে সঠিক আনসার খুঁজে বের করব। পরবর্তী স্লাইডে যদি যাই, এখানে আমরা দেখব বলা হচ্ছে লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়। এটা খুব একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া এবং এটা আমাদের অনেক জায়গায় পরীক্ষা আসে। তাহলে আমাদের এই কোশ্চেনটা সলভ করার জন্য আগে আমাদের লেড কোশ্চেনটা দেওয়া আছে, বলছে যে লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়। তাহলে আমরা লেড নাইট্রেটের সংকেত জানতে হবে। লেড নাইট্রেটের সংকেত কি, PbNO3। তাহলে এটাকে যদি আমরা উত্তপ্ত করি মানে তাপ দিতে হবে, যদি উত্তপ্ত করি তাহলে আমাদের কি উৎপন্ন হবে, লেড অক্সাইড উৎপন্ন হবে
প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এবং অক্সিজেন উৎপন্ন হবে। তাহলে এখানে আমাদের কি আছে? নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে সঠিক উত্তর হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড। পরবর্তী যদি কোশ্চেনটা আমরা দেখি, এখানে দেখো যে বলা হচ্ছে যে একটি গ্লাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়ানোর ফলে এর চাপ অপরিবর্তিত থেকে আয়তন দ্বিগুণ হলো। তাহলে গ্যাসটির তাপমাত্রা কত বৃদ্ধি পেল, এটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা জানি যে P = কনস্ট্যান্ট। তাহলে P যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটা চার্লসের সূত্র অনুসারে আমরা কি জানি? আমরা জানি V is proportional to T। এখন V is proportional to যদি T হয়, অর্থাৎ V এর সাথে T এর সম্পর্ক সমানুপাতিক, অর্থাৎ একটা বাড়ালে আর একটাও বাড়বে। তাহলে এখানে যদি আমাদের যেহেতু আয়তন দ্বিগুণ করা হয়েছে, তাহলে আয়তন যদি আমি দ্বিগুণ করি তাহলে টেম্পারেচারও দ্বিগুণ হবে। তাহলে হচ্ছে টেম্পারেচার প্রাথমিক ছিল কত? 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা 27 ডিগ্রি সেলসিয়াসকে যদি ক্যালভিনে নেই তাহলে আমাদের আসবে কত? 300 ক্যালভিন। তাহলে আয়তন যখন দ্বিগুণ করব তখন টেম্পারেচারও দ্বিগুণ হবে, অর্থাৎ 2T হবে। তাহলে 300 × 2 অর্থাৎ 600 কেলভিন। তাহলে আমাদের পার্থক্যটা বের করতে বলছে যে কত পার্সেন্ট আমাদের তাপমাত্রা, গ্যাসটির তাপমাত্রা কত বৃদ্ধি পাবে। তাহলে আমরা যদি বৃদ্ধিটা দেখি, অতএব ডেল টি = কত আসবে? 600 মাইনাস প্রাথমিক ছিল কত? 300। তাহলে আমাদের আসবে কত? 300 এত। তার মানে পার্থক্য সবসময় সেলসিয়াস কেলভিন সেম হয়। তাহলে আমাদের সঠিক উত্তর 300 ডিগ্রি সেলসিয়াস। এরপর পরবর্তী কোশ্চেন যদি আমরা দেখি, তাহলে এখানে বলছে যে 3টি গ্যাস অণুর বেগ যথাক্রমে 2 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড এবং 4 মিটার পার সেকেন্ড। তাদের মূল গড় বর্গবেগ কত, অর্থাৎ আরএমএস বেগ কত? এটা সরাসরি সূত্র দিয়ে দেয়নি, জাস্ট 3টি গ্যাসের বেগ দেওয়া আছে এবং জাস্ট এখান থেকে আমাদের আরএমএস বেগ বের করতে হবে। তাহলে আমরা কি জানি? আমরা জানি সি অফ আরএমএস বেগ। তাহলে এখানে আমাদের কয়েকটি কাজ করতে হবে। প্রথম কথা হচ্ছে যে মূল গড় বর্গবেগ, অর্থাৎ এখানে মূল করতে হবে, গড় বের করতে হবে এবং এরপর বর্গমূল করতে হবে। তাহলে যদি আমরা করি তাহলে প্রথমে ছিল 2, এর যদি আমরা কি করি? বর্গ করি তাহলে 2 স্কোয়ার, এরপর কি করতে হবে? 3 এর বর্গ 3 স্কোয়ার প্লাস 4 এর বর্গ 4 স্কোয়ার। তাহলে কয়টা আছে? 3টা। তাহলে 3 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের কি হলো? গড় হয়ে গেল। এরপর বর্গমূল করতে হবে, তার মানে হচ্ছে √ওভার দিতে হবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি যা আনসার আসবে ওইটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কি আসবে? 4 + 9 + 16 / 3। তাহলে এখানে কত আসে? √ওভার, তাহলে 16 আর হচ্ছে 4, তাহলে 16 আর 4 হচ্ছে 20 আর 9 29 / 3। তাহলে 29 / 3 করলে আমাদের ক্যালকুলেটর করলে যেটা আসবে ওটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপর পরবর্তী কোশ্চেনে যদি আমরা যাই, তাহলে এখানে দেওয়া আছে যে প্রমাণ তাপমাত্রায় 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত, অর্থাৎ এখানে আমাদের ডাব্লিউর মানটা দেওয়া আছে, ডাব্লিউ = 1.7 গ্রাম। আমাদের বলা হচ্ছে যে ভি = হট, অর্থাৎ ভির মানটা কত। প্রমাণ তাপমাত্রায় আমরা জানি যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। তাহলে এখানে যে অ্যামোনিয়া গ্যাস ছিল এটার আণবিক ভর কত? অ্যামোনিয়া হচ্ছে NH3, এর আণবিক ভর নাইট্রোজেন 14 এবং হাইড্রোজেন 1 × 3 মানে 3 = 17। অর্থাৎ এই 17 গ্রামে কি আছে? 22.4 লিটার আছে। তাহলে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো যে 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাস সমান কত বলতে পারবো? 22.4 লিটার বলতে পারবো। অতএব আমরা 1 গ্রাম অ্যামোনিয়া গ্যাস = আমরা বলতে পারবো 22.4 / 17। অতএব আমাদের দেওয়া ছিল কত? 1.7। তাহলে 1.7 গ্রাম অ্যামোনিয়া = আমরা লিখতে পারবো 22.4 / 17 × 1.7। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা কি লিখতে পারবো? দেখো এটার যদি আমরা এই দশমিকটা সরাই দিই, দশমিক যদি উঠায় দিই, ধরো দশমিক উঠায় দিলাম, তাহলে আমরা কি আনতে পারবো? 10 ইনভার্স 1 আনতে পারবো। তাহলে এই 17 আর এই 17 কাটা যাবে,
তাহলে থাকবে কি 22.4 ইন্টু 10⁻1 অর্থাৎ 10⁻1 মানে আরও এক ঘর দশমিক এদিকে আসবে, অর্থাৎ আর এক ঘর যদি এদিকে আনি তাহলে লিখতে পারবো 2.24 লিটার। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর 2.24 লিটার। পরবর্তীটা কোশ্চেন যদি দেখি, এখানে আমাদের বলা হচ্ছে যে পানির বিশুদ্ধতার মানদণ্ড 9 কোনটি? পরিবেশ রসায়নে আমরা জানি যে পানির বিশুদ্ধতার মানদণ্ড কি কি ছিল? ছিল ডিও ছিল, টিডিএইচ ছিল, সিওডি ছিল, বিওডি ছিল, পিএইচ ছিল, এছাড়াও ছিল অম্লতা ছিল, ক্ষারতা ছিল। এগুলো ছিল আমাদের বিশুদ্ধতার মানদণ্ড। তাহলে দেখো কোনটা নাই, এখানে ডিও ছিল, পিএইচ ছিল, বিওডি ছিল, বাট এই যে এস ডিএস এই নামে কোনো মানদণ্ড ছিল না। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী স্লাইডে যদি আমরা যাই, তাহলে এখানে আমাদের বলা হচ্ছে যে NH3 যৌগের অনুবন্ধী অম্ল কোনটি? তাহলে আমরা কোনটি অনুবন্ধী অম্ল অথবা কোনটি অনুবন্ধী ক্ষার এটা আমরা কিভাবে নির্ণয় করব? জাস্ট একটা শর্টকাট মনে রাখো যে যদি আমাদের বলে যে অনুবন্ধী অম্ল, তাহলে আমরা কি করব? যে যৌগটার অনুবন্ধী অম্ল বের করতে বলবে ওইটার সাথে একটা H+ যোগ করব। আর যদি আমাদের অনুবন্ধী ক্ষারক বের করতে বলে তাহলে আমরা কি করব? যে যৌগ দেওয়া থাকবে ওখান থেকে আমরা একটা H+ অপসারণ করব। তাহলে হচ্ছে আমরা প্রাপ্ত উত্তর পাবো। তাহলে এখানে আমাদের কি ছিল? NH3 যৌগের অনুবন্ধী অম্ল। তাহলে অনুবন্ধী অম্ল বলতে কি? যে এখানে আমাদের একটা H+ অ্যাড করতে হবে, অর্থাৎ একটা হাইড্রোজেন অ্যাড করতে হবে। তাহলে যদি অ্যাড করি তাহলে আমাদের কি আসবে? NH4+। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী স্লাইডে যদি আমরা যাই, তাহলে এখানে আমাদের যে একটা যৌগ বিক্রিয়া দেওয়া বলছে পানি NH3 NH4 উৎপন্ন হচ্ছে OH বিক্রিয়ায় এই যে পানি, এই পানিটার ভূমিকাটা কি এটা আমাদের বের করতে বলছে। তাহলে পানির ভূমিকা কি? এখানে দেখো পানিটা কি এই যৌগে পরিণত হয়ে গেছে। এখন এই যৌগে যখন পরিণত হয়ে গেছে অর্থাৎ সে একটা কি H+ ত্যাগ করছে। তাহলে সে যদি একটা H+ ত্যাগ করে তাহলে সে কি হবে? সে অবশ্যই, আমরা জানি যে কোনো একটি যৌগ একটি H+ ত্যাগ করে যে পদার্থে পরিণত হয় তাকে বলা হয় ওই অম্লের অনুবন্ধী ক্ষারক। তাহলে এটা যদি আমাদের অম্ল হয় তাহলে এটা H+ একটা ত্যাগ করে যে পদার্থে পরিণত হয়েছে তাহলে এটা কি? অনুবন্ধী ক্ষারক। তাহলে এখানে পানি এর ভূমিকা কি? তাহলে এখানে পানি একটি অ্যাসিড হিসেবে কাজ করেছে। আমরা যদি পরবর্তী স্লাইডে যাই তাহলে আমরা দেখব যে ফ্রিয়ন 12-তে কতটি ফ্লোরিন পরমাণু আছে। তাহলে এখানে আমরা একটা শর্টকাট মনে রাখবো, ফ্রিয়ন যাই বলুক তার সাথে আমরা 90 যোগ করব। তাহলে এখানে ফ্রিয়ন কত? 12 ছিল। তাহলে আমরা কি করব? 90 যোগ করব এর সাথে। তাহলে 12-এর সাথে 90 যদি যোগ করি তাহলে আমাদের কত আসবে? 2 আর 10 যোগ করে যে সংখ্যাটা আসবে তার প্রথমটা নির্দেশ করবে কার্বন, দ্বিতীয়টা হাইড্রোজেন এবং তৃতীয়টা ফ্লোরিন নির্দেশ করবে। তাহলে এখানে আমাদের ফ্লোরিন তাহলে কয়টা? ফ্লোরিন অবশ্যই 2টা আছে। আর যদি আমাদের এই ফ্রিয়ন 12 এটা যদি সংকেত চাইতো তাহলে আমরা কি লিখতাম? তাহলে দেখো কার্বন আছে একটা, আমরা জানি কার্বনের হাত 4টা, তাহলে হাইড্রোজেন এখানে নাই তাহলে দেবো না। ফ্লোরিন ছিল কয়টা? 2টা, তাহলে আমরা 2টা ফ্লোরিন দিয়ে দেবো এবং বাকি যে হাতগুলো থাকবে এগুলোতে আমরা ক্লোরিন দিয়ে দেবো। তাহলে এগুলো হচ্ছে ক্লোরিন। তাহলে এটা হচ্ছে আমাদের কি? ফ্রিয়ন 12 এর সংকেত, গাঠনিক সংকেত, এবং এখানে ফ্লোরিন আছে 2টা। এরপর পরবর্তী স্লাইডে যদি যাই, এখানে আমাদের দেখো দেওয়া আছে PV = 0.02 RT সমীকরণে কত গ্রাম আদর্শ গ্যাসের জন্য এই সমীকরণটা। অর্থাৎ এখানে আমাদের যে সমীকরণ ছিল আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ PV = nRT, অর্থাৎ এখানে যে 0.202 দেওয়া এটা হচ্ছে n এর মান, অর্থাৎ আমাদের n এর মানটা দেওয়া ছিল 0.02। আমরা আবার জানি n = কি জানি? প্রদত্ত ভর ডিভাইডেড বাই আণবিক ভর। তাহলে আমরা এখান থেকে ইজিলি আমরা ডাব্লুর মানটা বের করতে পারবো। তাহলে আমরা যদি বের করি তাহলে কি লিখতে পারবো? যে W = 0.02 × m। তাহলে এখানে কোন গ্যাস ছিল? এই যে m এর মান দেওয়া ছিল 28, তাহলে আমরা জাস্ট এখানে মানটা বসিয়ে দেবো 0.02 × 28। এই যে m এর মানটা এখানে বসিয়ে দিছি। তাহলে আমাদের কত আসবে? যদি
গুণ করি তাহলে 28 ইন্টু 2 মানে 56 দশমিক ছিল 2 ঘর আগে, তাহলে 2 ঘর আগে দশমিক দিব, এর আগে একটা জিরো, অর্থাৎ আমাদের সঠিক আনসার 0.56 গ্রাম। তাহলে এখানে হচ্ছে 0.56 গ্রাম, অর্থাৎ খ নাম্বার অপশন। আমরা যদি পরবর্তী এমসিকিউ যাই, এখানে বলা ছিল যে ভ্যান ডার ওয়ালস ধ্রুবক এ এর একক কোনটি। তাহলে আমরা একটা ভ্যান ডার ওয়ালস সমীকরণটা কি ছিল, ভ্যান ডার ওয়ালস সমীকরণটা ছিল p প্লাস এ এন স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইজ ইকাল টু এন আর টি। এটা ছিল আমাদের ভ্যান ডার ওয়ালস গ্যাসের সমীকরণ বা ভ্যান ডার ওয়ালস সমীকরণ। তাহলে এখানে আমাদের এই যে এ আর বি এই দুইটা ছিল ধ্রুবক, এখানে আমাদের এ এর এককটা চাচ্ছে। তাহলে আমরা যখন একক বের করব তখন এটা ইজ ইকাল টু এটা লিখবো, আবার বির একক যদি বের করতে বলে তাহলে ভি ইজ ইকাল টু এন বি লিখবো, তারপরে এককটা বের করে দেবো। তাহলে এটা যদি আমরা লিখি তাহলে পি ইজ ইকাল টু এ এন স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার। তো এখান থেকে জাস্ট আমরা এ এর এককটা বের করব, তাহলে কি লিখতে পারি, এ ইজ ইকাল টু পি ভি স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার। তাহলে এখানে পি পি মানে চাপ, তাহলে চাপের একক কি এটিএম, ভি স্কোয়ার মানে কি আয়তন লিটার, তাহলে লিটার স্কোয়ার হবে ডিভাইডেড বাই এন মানে আমরা জানি মোল, তাহলে কি হবে মোল স্কোয়ার। তাহলে আমাদের সঠিক আনসার কি হচ্ছে এটিএম লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের এ এর একক। তাহলে এটা কোথায় আছে দেখো, এটিএম লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার, এটিএম লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার। তাহলে আমাদের সঠিক উত্তর এ নাম্বার। এভাবে আমরা যদি কখনো বি এর একক বের করতে বলো তাহলে আমরা ইজিলি বি এর এককটাও বের করতে পারবো। সেটা আমরা কিভাবে নেব, বি এর একক যদি কখনো বলে তাহলে আমরা এভাবে বের করব, যে লিখবো তখন ভি ইজ ইকাল টু এন বি। তাহলে এখান থেকে আমরা কি করব, বি এর এককটা বের করব। তাহলে বি ইজ ইকাল টু লিখতে পারবো ভি ডিভাইডেড বাই এন, অর্থাৎ ভি এর একক লিটার ডিভাইডেড বাই কি মোল, অর্থাৎ লিটার পার মোল হবে আমাদের সঠিক উত্তর। এভাবে আমরা যে কোনো এমসিকিউ খুব সহজেই সলভ করতে পারবো। ধন্যবাদ।